প্রিয় ভিউয়ার্স, আপনাদের মধ্যে অনেকেই মনে করেন যে গেমস অতটাও গ্রেসফুল না এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডের মধ্যে। তো এরকম ধারণা যদি আপনার থেকে থাকে তো সেটাকে ছেড়ে ফেলুন, কারণ আমরা যদি রিসেন্ট একটা গেমসের কথা বলি যেটা আমাদের সামনে চলে এসেছে, হুইচ ইজ ব্যাটেলফিল্ড 6, আর এটা ফ্রস্টবাইটের থ্রুই চলে আসে। তো এটা কতটা পপুলার হয়েছে বা এর ক্রেজ কতটা, আমরা যদি একটা স্টিমের সার্ভে দেখি সেটা থেকেই বুঝতে পারবো। আর এখানে স্টিমে অ্যাট এ সিঙ্গেল টাইম 7,11,088টা প্লেয়ারকে একসাথে খেলতে দেখা গেছে, একসাথে না মানে ওয়ার্ল্ড ওয়াইড। আর যদি আমি 24 আওয়ারের পিকের কথা বলি তো 7,47,440। এখান থেকে আপনারা ভাবতে পারেন যে এর ক্রেজ কত বড়। আর এটা কিন্তু ছোটোখাটো কোনো প্যাকেজ না, আর আপনারা এর প্রাইসিং সম্পর্কেও আপনারা জানেন। শুধু তাই না, এখানে যদি আমি অন্যান্য প্ল্যাটফর্মের কথা বলি লাইক এপিক বা আরও অনেক জায়গায় থাকতে পারে, আর একটা তো অপশন আছে আপনারা যেটা অনেকেই ট্রাই করার চেষ্টা করেন, বুঝতেই পারছেন আমি কার কথা বলছি। তো সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে বিশাল একটা পিক আমরা দেখতে পারছি গেমিং কমিউনিটিতে, তাও আবার সিঙ্গেল গেমের উপর। আমি একটা স্ক্রিপ্ট লিখেছিলাম 22 সালে হয়তো বা সেটার আমি একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম যে গেমিং ইন্ডাস্ট্রি আসলে কত বড়। তো ওভারঅল দেখা গেছে যে $300 বিলিয়ন কাছাকাছি চলে গিয়েছিল। আমি শুধুমাত্র রেভিনিউর কথা বলছি না, রেভিনিউ হয়তো বা অর্ধেক ছিল, তারপরেও এটা একটা মার্কেট শেয়ার ছিল $300 বিলিয়ন। আর আপনি যদি মুভি বা যে কোনো ধরনের এন্টারটেনমেন্টকে অ্যাড করেন তার ধারের কাছেও নেই। 24 সালেও এরকম গেছে, 25 সালেও অলরেডি হতে চলেছে। তো এখান থেকে আপনারা বিষয়টা ভেবে নিতে পারেন। তো গেমিং ইন্ডাস্ট্রিকে ছোট করে দেখার কিছুই নেই। আমাদের দেশ বা আশেপাশের দেশে এরকম একটা ধারণা থাকে যে গেমিং ইন্ডাস্ট্রি আসলে কিছুই না, তবে টাকার দিক থেকে দেখলে অন্যান্য এন্টারটেনমেন্ট সেক্টরকে, মুভি বা যে কোনো ধরনের ইভেন হলিউড মুভির কথা বললেও তার ধারের কাছে নেই বাচ্চা মনে হয়। তাই গেমারদেরকে আন্ডারস্টিমেট করার দরকার নেই। আর আপনি কোন গেমসের সাথে অ্যালাইন রাখেন নিজেকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। আর এটাও বলতে পারেন যে আপনারা ব্যাটেলফিল্ড 6 কিনেছেন কিনা অথবা এখনো পর্যন্ত খেলেছেন কিনা। বাই দ্য ওয়ে, পরবর্তী নিউজে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন অথবা লাইক কমেন্ট শেয়ারও করে দিতে পারেন। তারপরের যে নিউজটি আসছে সেটি স্পার্কেলের কাছ থেকে, আর তাদের আর্ক B570-র মতো গ্রাফিক কার্ড যেটা ইন্টেলের কাছ থেকে আসে 10 gigs অফ VRAM-এর সাথে, সেটার একটা ভালো প্রাইসিং আমরা দেখতে পেরেছি অ্যামাজনের ক্ষেত্রে। কারণ এখানে শুধুমাত্র $210 একটা প্রাইস ট্যাগ দেখতে পারছি, যেটা আসলে অনেক গেমার্সকে হেল্প করতে পারে। বিশেষ করে বাংলাদেশের মতো মার্কেটে যদি 25-26 হাজার টাকার মধ্যে এই ধরনের রেটে আর কি পাওয়া যায় এই গ্রাফিক কার্ডটি, অনেকের হেল্প করতেই পারে। 10 gigs ওকে টাইপ, আমি বলবো না যে আপনারা ফাটিয়ে ফেলবেন। 1440p আপনি অনেক গেমস খেলতে পারবেন, তবে হ্যাঁ এটা একটা ভালো অপশন হতে পারে যদি বাংলাদেশে এরকম প্রাইসিং দেখা যায়। দেন যদি আমি কথা বলি আর একটা নিউজের, তো এটি গেমারদের বা স্ট্রিমারদের অনেক হেল্পফুল হতে পারে, কারণ AV2 কোডেক আমাদের সামনে হয়তোবা খুব শীঘ্রই চলে আসবে, যেখানে ডেলিভার করতে পারে 30% লোয়ার বিটরেট, অর্থাৎ আপনার রিসোর্স এবং বিটরেটকে কম করে যে কোয়ালিটি আপনাকে দিবে, অর্থাৎ ভালো কোয়ালিটি দিবে। এবং আপনার জায়গা এবং আপনার ইন্টারনেট সংযোগ যদি কমও হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন ভিজুয়ালের ক্ষেত্রে। তবে দেখার বিষয়, এটি যেহেতু লেটের 2025-এ আসতে পারে, হার্ডওয়্যার বেস অথবা সফটওয়্যার বেস কোন পর্যায়ে থাকে সেটি দেখার বিষয়। আসলে আপনারা সামনের যে সব গ্রাফিক কার্ড আসবে সেগুলোর মধ্যে আপনারা এটাকে দেখতে পারেন, কারণ ইউটিউব কিন্তু ভালোভাবেই AV1-কে বর্তমান সময়ে সাপোর্ট করে যাচ্ছে, যেটা একটা গুড থিং। তারপরের যে নিউজটি আসছে সেটি ইন্টেলকে কেন্দ্র করে, কারণ আপকামিং আলট্রা 300 অর্থাৎ প্যান্থার লেগসের সকল CPU আসবে ল্যাপটপের জন্য। তো সেক্ষেত্রে এটা আপ টু 16 কোর অফার করতে পারে, যেটার কমপ্লেক্স আপনাদেরকে এর আগের ভিডিওতেই দিয়েছিলাম। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হবে 12Xe3 কোর দেখতে পারবেন, অর্থাৎ সেলেস্টিয়াল GPU, যেটার সম্পর্কে একটু পরে কথা বলছি, কারণ এটা স্পেসিফিক একটা বিষয় নিয়ে কথা বলবো। তো হ্যাঁ, আগের বারের মতোই এই নিউজটা অনেকটাই কনফার্মের পথে, তো এক্ষেত্রে তো রিলায়েবল বলতেই পারে, তো সেজন্য তো একটা লাইক চাই। তো এখন আসি মেইন নিউজে, আর এই নিউজটা আসছে ইন্টেলের কাছ থেকে। আর ইন্টেলের আপকামিং গ্রাফিক্স আর্কিটেকচার, যেটা সেলেস্টিয়াল আমরা বলে থাকি, তো এটা বিভিন্ন পর্যায়ে আসতে পারে। অলরেডি আমরা যদি দেখি তো সেক্ষেত্রে এটা প্রোডাকশনের জন্য রেডি হয়েছে
তো আমি যদি নর্মাল XE3 আর্কিটেকচারের কথা বলি তো সেটা শুধুমাত্র আইজিপি হিসেবে ব্যবহার হবে প্যান্থার লেকে, আর তার মাঝামাঝি সময় কিন্তু আছে ব্যাটল মেজ, অর্থাৎ XE2 আর্কিটেকচার সেটা আমরা সাইড করে দেই। তো এখানে আরেকটা বিষয় কিন্তু মিসিং ছিল, সেটা কি ডিসক্রিট সিপিইউ। আসলে কি এটা আসার সম্ভাবনা আছে? তো কিছুদিন থেকে চিন্তা করলাম যে অনেক জায়গা থেকে দেখলাম এটা আসার সম্ভাবনাটা অনেক কম, আর এখানে আরও কিছু ফ্যাক্টর থাকে, তো সেটাকে আমরা হয়তোবা বাদ দিয়ে দিতে পারি এবার আর্কিটেকচারের ক্ষেত্রে। নাও এখানে আর একটা আর্কের নামে একটা বিষয়কে আমাদের সামনে তুলে ধরেছে, সেটা হচ্ছে নেক্সট জেনারেশনের যে গ্রাফিক কার্ড আসবে সেটা হচ্ছে XE3P। পিতে পারফরমেন্স বা যাই বলুন না কেন এটা তারা বুঝিয়েছে যেটা ডেস্কটপের জন্য হবে, অর্থাৎ আর গ্রাফিক্স কার্ডের জন্য। মোট কথায় তারা একটা আশা দিয়েছে। বিশেষ করে যদি আমি টম পিটারসনের কথা বলি তো তিনি এই বিষয়টা বলেছেন যে আমাদের যে সি সিরিজের গ্রাফিক কার্ড হবে, অর্থাৎ আর্ক সি ব্লা 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 যেটা হবে আর কি, আর ওই সিরিজটা নিয়ে আমাদের এখনই কথা বলার সঠিক সময় নয়, তবে হ্যাঁ আমরা আশা করছি বা হিন্ট দিয়ে রাখছি যে XCP যেটা আর্কিটেকচার আসবে তখনই আমরা কথা বলবো, বাকিটা তো আমরা প্যান্থার লেকের সাথেই ইনভলভ আছি। তবে মিস্টার পিটারসনের কাছে আমার একটা প্রশ্ন, দেখেন তো আর্ক B380-র মতো জিপিইউকে মার্কেটে আনা যায় কিনা, সেটির উপরে যদি একটু ফোকাস দেন তাহলে আমাদের ভালো হতো। আর এরই মধ্যে আরেকটা জিনিস তারা অ্যানাউন্স করে দিয়েছে, সেটা হচ্ছে তাদের নেক্সট জেনারেশন গ্রাফিক্স প্রসেসরের জন্য যে সকল ফিচার আসবে, বিশেষ করে আমরা যদি DLSS এর দিকে দেখি অথবা FSR এর কথা চিন্তা করি, তো এই জন্য তারা আরেকটা জিনিস অ্যানাউন্স করে দিয়েছে যেটা আসলে একটা ভালো থিং আমি মনে করছি বর্তমান সময়ের জন্য। তারা XeSS3-কে কাজে লাগিয়ে দিতে পারে মাল্টি ফ্রেম জেনারেশনের জন্য, আর এটা 2x থেকে 4x পর্যন্ত কাজ করে থাকবে। আর এটার মেইন যে মোটো থাকবে সেটা হয়তো বা হতে পারে যে এটা প্রসেস কম করবে কিন্তু ফ্রেম জেনারেশনে আর একটু বেশি এনার্জি খরচ করবে। তার ফলে হবে কি আপনাকে একটা ফ্লুইড গেমিংয়ের একটা এক্সপিরিয়েন্স দিতে পারে। তবে এখানে কিছু ফ্লস আছে আমি জানি, লেটেন্সি থেকে শুরু করে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার ট্রেনিং অথবা ওয়ার্কিং কপস এগুলোর বিষয় তো আছে, তারপরেও যে তারা এটা নিয়ে কাজ করতেছে অর্থাৎ অন্যান্য কোম্পানির সাথে পিছিয়ে নেই, সেটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা উচিত আমাদের। এই কথাটি কেন জোর দিলাম, কারণ আমাদের অনেকেই আছেন যারা এই বিষয়টিকে অনেক ক্রিটিসাইজ করছেন যে হ্যাঁ এরকম সেরকম তাদের মতো না। দেখুন এই গ্রাফিক কার্ড কোম্পানি আসার হলোই কতদিন, তারপরেও যে তারা ট্র্যাকে একবারে অনেক পিছিয়ে সেটাও আমি বলছি না, মোটামুটি টাকা অনুযায়ী ভালো পারফরমেন্সও দিচ্ছে, আবার তারা ডে টু ডে ইমপ্রুভ করছে তাদের ড্রাইভার বা এপিআই লেভেলে, এটা গুড থিং। তো সেক্ষেত্রে যদি তারা এরকম এমএল বেস বা বিভিন্ন ধরনের এআইয়ের উপর ফোকাস করে যদি এই ধরনের কাজ করে থাকে এটা আসলেই অ্যাপ্রিসিয়েটেবল, কারণ এটার ফলেই কিন্তু আমরা ইমপ্রুভমেন্ট দেখতে পারবো নেক্সট জেনারেশন জিপিইউর ক্ষেত্রে। বাই দ্য ওয়ে তাদের প্রেজেন্টেশনে অনেক কিছুই আমার মিসিং ছিল, কারণ অনেক জিনিসই আমার কাছ থেকে মিস হয়ে যায়, তো এটাও মিস হয়ে গেছিলো। অর্থাৎ আপকামিং যে প্যান্থার লেক সিপিইউগুলো হবে তার যে XE3 আর্কিটেকচারের যে 12 কোর বা জয়টা করেই থাক এটার যে জিপিইউ হবে সেটা কতটা পাওয়ারফুল হতে চলেছে। ওয়েল তো আমি যদি আগের বারের কথা বলি তো আগের বারের তুলনায় প্রায় 50% পারফরমেন্স ইনক্রিজ করতে পারবে, যেটা অবশ্যই এগেনস্ট লুনার লেক। আর যদি আমি এফিসিয়েন্সির কথা বলি তো অর্থাৎ পারফরমেন্স পার ওয়ার্ড তো 40% বেটার থাকবে অ্যারো লেক এইস ল্যাপটপ সিপিইউগুলোর চেয়ে, যেটা ওকে, আমি একবারে যে ভালো বলবো তা না, কিন্তু হ্যাঁ মোটামুটি ধরা যায়। অ্যান্ড শেষের যে নিউজটি আসছে সেটি AMDর কাছ থেকে। আর AMDর যদি আমি 10,000 সিরিজের কথা বলি, হোক সেটা সিপিইউর ক্ষেত্রে অথবা জিপিইউর ক্ষেত্রে, আমরা যদি Gen 6 আর্কিটেকচারের কথা বলি তো আপকামিং যে সকল সিপিইউগুলো হবে এগুলোর মাস মোর ভালো একটা পারফরমেন্স দিতে পারে তাদের C2C ওয়্যার টেকনিকের ক্ষেত্রে। আর এটা আসলেই একটা ভালো পারফরমেন্স দিতে সক্ষম হবে, যেটা নিয়ে আমি এর আগেও কথা বলেছি, হাই এল্ডের চ্যানেলের রেফারেন্স দিয়েছিলাম, চাইলে আপনারা দেখে আসতে পারেন। তবে আমরা যদি এখন জিপিইউর কথা বলি অর্থাৎ গ্রাফিক্স প্রসেসরের, তো সেক্ষেত্রে এখানে একটা বিশাল খোলাসা আমাদের সামনে চলে এসেছে। বিশেষ করে যদি আমি নেক্সট জেনারেশনের যে কোনো RDNA বা UDNA প্রোডাক্টের কথা বলি, আমি যদি কারণ দেখিয়ে একটা প্রজেক্টের কথা বলি যার নাম হচ্ছে প্রজেক্ট অ্যামিয়েথিস্ট, তো সেখানে মূলত নেক্সট জেনারেশন কনসোলের কথা বলা হয়েছে। আপনারা যদি এক্সবক্সকে বাদও দিয়ে দেন তো সেক্ষেত্রে PS6 অর্থাৎ প্লেস্টেশন 6-এর জন্য যেটা ডিজাইন হবে ম্যাগনাস নামে যে এপিইউটি, সেটি নিয়ে অনেকবার আমি কথা বলেছি, আবারও একটু বলে দিই, এটা 11 কোরের
সিপিইউকে ব্যবহার করবে। জিপিইউর সেকশন তো অনেক বড় থাকছে, এনপিইউ এখানে এবার মজুদ থাকবে, আরও তাছাড়াও অনেক রে ট্রেসিংয়ের বিষয়ে ইমপ্রুভমেন্ট করা হয়েছে। এইগুলোর বিষয় নিয়ে আর কি কথা হয়েছে, নিউরাল অ্যারেস নিয়ে কথা বলা হয়েছে পারফরমেন্সের উপর, দেন রেডিয়ান্স কোর নিয়ে কথা হয়েছে যে এটা কিভাবে ইমার্স করতে পারে। আর অনেক গেমস আছে যেগুলোতে অনেক ব্যান্ডউইথের প্রয়োজন হয় এই দিক থেকে ওই দিক নিয়ে যাওয়াতে, তো সেক্ষেত্রে ইউনিভার্সাল কম্প্রেশন এটা ব্যবহার করবে এবং কতটা এফিশিয়েন্টলি এটা কাজ করবে সেটি নিয়েও কথা হয়েছে। আর এখানে প্লে স্টেশন এবং যদি আমি কথা বলি এএমডি রেডিয়ন গ্রাফিক্সের সিনিয়র ভিপি জ্যাক হুয়ান, তিনি এই বিষয়ে বিস্তারিত কথা বলেছেন। অর্থাৎ এবার যে রে ট্রেসিংয়ের যে বিষয়টি থাকবে এএমডি রেডিয়ন গ্রাফিক্স কার্ডের উপর, সেটাও কিন্তু অনেক ইম্প্যাক্টফুল হবে। শুধুমাত্র যে ম্যাগনাস সিপিইউতে হবে বা এপিইউতে হবে তা কিন্তু না, সাধারণ গ্রাফিক কার্ডের ক্ষেত্রেও হবে, আর এটা কিন্তু হার্ডওয়্যার বেসই হবে। তো ওভারঅল যদি আমরা চিন্তা করি, তো এবারের যে আপকামিং জিপিইউগুলো আসবে এএমডির কাছ থেকে, তো সেগুলো অনেক পাওয়ারফুল হতে চলেছে। আর এরকমটা আমি না, সবাই বলছি, মোরলা স্টেট থেকে কেপলার বলুন, পল ভাইয়ের কথা বলুন, সবাই একই ধরনের কথা বলছে। তবে হ্যাঁ, এমন না যে এটা আরটিএক্স 1690কে বিট করে দিবে, এরকম যদি নাও করে, এর যদি কম পারফরমেন্স করে আপনাকে যদি ভ্যালু দেয় বেশি করে, অর্থাৎ প্রাইসিংয়ে ভালো থাকে, তো সেক্ষেত্রে কিন্তু বিষয়টাকে বিট করা যেতেই পারে ওই দিক থেকে। অর্থাৎ ভ্যালুর ক্ষেত্রে কিন্তু এনভিডিয়াকে এবার বিট করলেও করতে পারে এএমডি। আর দেখা যাক সামনে কি হয়। আই হোপ যে ভিডিওটি আপনার পছন্দ হয়েছে, হয়ে থাকলে লাইক দেবেন, যদি কিছু বলার থাকে কমেন্টে জানিয়ে দিবেন। আর আমি কিছু কাজের কারণে ব্যস্ত, তাই কোয়ালিটি কন্টেন্ট নিয়ে আসতে পারছি না। আই হোপ যে সামনে থেকে আপনারা পেতে পারেন। দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই। আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।